আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি পলিটেকনিক সিরিজের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং থার্মোডায়নামিক্সের আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা ইঞ্জিনিয়ারিং থার্মোডায়নামিক্সের প্রথম অধ্যায় অর্থাৎ তাপ গতিবিজ্ঞানের ধারণা সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসের শুরুতে আমরা দেখে নিই যে আজকের ক্লাস থেকে আমরা কোন কোন টপিক সম্পর্কে জানতে পারবো। শুরুতে আমরা থার্মোডায়নামিক্স কাকে বলে অর্থাৎ থার্মোডায়নামিক্সটা কি এই টপিকটা নিয়ে আলোচনা করব। দেন আমরা এই থার্মোডায়নামিক্সের প্রয়োগ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। দেন আমরা থার্মোডায়নামিক্স সিস্টেম, বাউন্ডারি এবং সারাউন্ডিং সম্পর্কে আলোচনা করব। দেন আমরা আলোচনা করব থার্মোডায়নামিক্সের প্রকারভেদ সম্পর্কে এবং উদাহরণ সহকারে আমরা এই প্রকারভেদ সম্পর্কে জানব। দেন আমরা পয়েন্ট এবং পথ ফাংশন সম্পর্কে আলোচনা করব। দেন আমরা আমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা টপিকস কেন্দ্রিক যে সকল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই সকল প্রশ্ন নিয়ে আমরা পর্যালোচনা করব, যাতে আপনারা আপনাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় একটি ভালো ফলাফল নিয়ে আসতে পারেন। শুরুতে আমরা থার্মোডায়নামিক্স কাকে বলে এই সম্পর্কে জানব। এই থার্মোডায়নামিক শব্দটি দুটি শব্দ থার্মো এবং ডাইনামিক শব্দ থেকে এসেছে। থার্মো অর্থ হচ্ছে তাপ এবং ডাইনামিক শব্দের অর্থ হচ্ছে গতিবিজ্ঞান। তাহলে এক কথায় থার্মোডায়নামিক্স এর শাব্দিক অর্থ হচ্ছে তাপ গতিবিজ্ঞান। প্রকৌশল বিজ্ঞানের যে শাখায় অথবা ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় তাপ এবং যান্ত্রিক শক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে তাকে তাপ গতিবিজ্ঞান বা থার্মোডায়নামিক্স বলা হয়। এখন আমরা এই থার্মোডায়নামিক্সের প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে জানব, অর্থাৎ যে সকল জায়গায় এই তাপ গতিবিজ্ঞান নিয়ে কাজ করা হয় সেই সকল জায়গা হচ্ছে থার্মোডায়নামিক্সের প্রয়োগ ক্ষেত্র। যেমন কি বয়লার, টারবাইন, স্টিম ইঞ্জিন, স্টিম টারবাইন, আইসি ইঞ্জিন, এরপর রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনার, তারপরে বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট, কম্প্রেসর ইত্যাদি ক্ষেত্রে এই থার্মোডায়নামিক্সের প্রয়োগ করা হয়। আমাদের এই টপিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের জন্য থার্মোডায়নামিক্স কাকে বলে। আমাদের এই প্রশ্নটি আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অথবা মিড পরীক্ষায় 1 মার্ক অথবা 2 মার্ক অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকার সম্ভাবনা সবথেকে বেশি। আমাদের সংক্ষিপ্ত অথবা অতি সংক্ষিপ্ত আকারে যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারে আমাদের এই টপিক থেকে যে থার্মোডায়নামিক্সের 2টি প্রয়োগ ক্ষেত্র অথবা 4টি অথবা 3টি প্রয়োগ ক্ষেত্র লিখো, অথবা সংক্ষিপ্ত আকারে যদি থাকে তাহলে থাকতে পারে আমাদের এই টপিক থেকে প্রশ্ন যে থার্মোডায়নামিক্সের প্রয়োগ ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করো। আমরা এখন দেখব আমাদের এই টপিক থেকে বিগত সেমিস্টারগুলোই প্রশ্ন কেমন হয়েছিল। থার্মোডায়নামিক্স কাকে বলে আমাদের এই প্রশ্নটা অতি সংক্ষিপ্ত আকারে বিগত সেমিস্টারগুলোই অনেক বছরই সালে এসেছে, যার কারণে আমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই এই প্রশ্নটা খুবই গুরুত্ব সহকারে নেবেন যে থার্মোডায়নামিক্স কাকে বলে। অতি সংক্ষিপ্ত আকারে এই প্রশ্নটা আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেন আমাদের সংক্ষিপ্ত আকারে প্রশ্ন থাকতে পারে যে থার্মোডায়নামিক্সের প্রয়োগ ক্ষেত্রগুলো লিখো। এই প্রশ্নটাও আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে অনেক বছর সালে এসেছে, যার কারণে আপনারা এই দুটি প্রশ্ন এই টপিক থেকে খুবই গুরুত্ব সহকারে নেবেন। আশা করি যে এখান থেকে আপনারা যে কোনো একটি প্রশ্ন পাবেন আপনাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায়, হয় থার্মোডায়নামিক্স কাকে বলে না হলে থার্মোডায়নামিক্সের প্রয়োগ ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করো। সো আমরা একবার রিপিট করি যে থার্মোডায়নামিক্স কাকে বলে। থার্মোডায়নামিক্স শব্দটি দুটি শব্দ থার্মো এবং ডাইনামিক এই দুটি শব্দ থেকে এসেছে। থার্মো অর্থ হচ্ছে তাপ, ডাইনামিক অর্থ হচ্ছে গতিবিজ্ঞান। তাহলে এক কথায় থার্মোডায়নামিক্সের শাব্দিক অর্থ হচ্ছে তাপ গতিবিজ্ঞান। প্রকৌশল বিজ্ঞানের যে শাখায় অথবা ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় তাপ এবং যান্ত্রিক শক্তি এই সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিজ্ঞানকে বলা হয় থার্মোডায়নামিক্স বা তাপ গতিবিজ্ঞান। এখন এই তাপকে কাজে রূপান্তর করা হয় যে সকল জায়গায় সেই সকল জায়গা হচ্ছে থার্মোডায়নামিক্সের প্রয়োগ ক্ষেত্র। যেমন বয়লার, স্টিম টারবাইন, স্টিম ইঞ্জিন, আইসি ইঞ্জিন, তারপরে বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট, হিট এক্সচেঞ্জার, তারপরে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনার, কম্প্রেসর ইত্যাদি ক্ষেত্রে থার্মোডায়নামিক্স প্রয়োগ করা হয়, অর্থাৎ তাপকে কাজে রূপান্তর করা হয় অথবা কাজকে তাপে রূপান্তর করা হয়। এক কথায় যদি আমরা বলি তাপকে কাজে রূপান্তরিত করা হয় অথবা কাজকে তাপে রূপান্তরিত করা হয় যে সকল সিস্টেমে, ওই সকল সিস্টেমেই হচ্ছে থার্মোডায়নামিক্সের প্রয়োগ ক্ষেত্র। দেন এখন আমরা আমাদের এই অধ্যায়ের পরবর্তী টপিক থার্মোডায়নামিক্স সিস্টেম, বাউন্ডারি এবং সারাউন্ডিং সম্পর্কে আলোচনা করব। থার্মোডায়নামিক্স সিস্টেম কাকে বলে? থার্মোডায়নামিক্স সিস্টেম হচ্ছে একটি নির্দিষ্ট জায়গা বা এরিয়া, অর্থাৎ আমরা যদি কিছু
জায়গার কথা চিন্তা করি, যেমন আমি স্ক্রিনে একটি বৃত্ত তৈরি করেছি। এই বৃত্তের মধ্যে কিছু জায়গা আছে, একটা এরিয়া বোঝাচ্ছে যে এখানে একটা নির্দিষ্ট কি আছে, এরিয়া আছে, ক্ষেত্রফল আছে। এখন এই ক্ষেত্রফলটাকে আমরা থার্মোডাইনামিক সিস্টেম বলবো। কখন থার্মোডাইনামিক সিস্টেম বলবো? যেখানে আমরা যদি এইখানে তাপকে কাজে রূপান্তর করতে পারি, অথবা এই জায়গায় যদি কাজকে তাপে রূপান্তর করতে পারি, তাহলে আমরা এই জায়গাটাকে থার্মোডাইনামিক্স কি বলবো, সিস্টেম বলবো বা আবেষ্টনী বলবো। তাহলে আমরা থার্মোডাইনামিক সিস্টেমের সংজ্ঞা এভাবে দিতে পারি: কোনো নির্দিষ্ট এলাকা বা জায়গা যেখানে থার্মোডাইনামিক্স প্রক্রিয়া সংগঠিত হতে পারে তাকে থার্মোডাইনামিক সিস্টেম বা কি বলে, আবেষ্টনী বলে। তাহলে আমরা জানলাম যে একটা নির্দিষ্ট এরিয়া বা জায়গা যেখানে থার্মোডাইনামিক্স প্রক্রিয়া সংগঠিত হতে পারে তাকে থার্মোডাইনামিক সিস্টেম বলে। এখন বাউন্ডারি কাকে বলে? ওই নির্দিষ্ট এরিয়া বা জায়গাকে যে রেখা দ্বারা ঘিরে দেওয়া হয় তাকে বাউন্ডারি বলে। আমরা সবাই হয়তো বাউন্ডারি চিনি, কোনো নির্দিষ্ট এরিয়া বা জায়গা। আমরা যদি কোনো একটা জমি কিনি বাড়ি ঘর করার জন্য, তখন আমরা কি করি, ওই জমির চারিপাশে ইট দিয়ে একটা পাঁচিল তৈরি করে দিই, অর্থাৎ ঘিরে দিই। তাহলে ওই পাঁচিলটাকে আমরা কি বলি, বাউন্ডারি বলি। ঠিক এটাও হচ্ছে বাউন্ডারি, অর্থাৎ ওই নির্দিষ্ট এরিয়া বা জায়গাকে আমরা যা কিছু দ্বারা ঘিরে দেব অথবা যে রেখা দ্বারা ঘিরে দেব তাকে আমরা কি বলবো, বাউন্ডারি বলবো। তাহলে বাউন্ডারির সঙ্গে আমরা এভাবে দিতে পারি: যে বদ্ধ রেখার সাহায্যে আবেষ্টনীকে প্রকাশ করা হয় তাকে বাউন্ডারি বা সীমানা বলে। দেন এখন আমরা সারাউন্ডিং সম্পর্কে আলোচনা করব। সারাউন্ডিংটা কি? অর্থাৎ এই নির্দিষ্ট এরিয়া বা জায়গার চারিপাশে অর্থাৎ চতুর্দিকে যে খোলা জায়গা থাকে যেখানে থার্মোডাইনামিক্স প্রক্রিয়াকে প্রভাবিত করে, অর্থাৎ থার্মোডাইনামিক্স প্রক্রিয়া সংগঠিত হওয়ার সময় যে পরিপার্শ্ব বা যে পারিপার্শ্ব যে এরিয়া, এই পারিপার্শ্ব এরিয়া কারণে থার্মোডাইনামিক্স প্রক্রিয়া সংগঠিত হতে প্রভাবিত হয়, ওই বাইরের এরিয়া বা জায়গাকে কি বলা হয়, সারাউন্ডিং বা পারিপার্শ্ব বলে। এখন আমরা এই থার্মোডাইনামিক সিস্টেম, তারপরে বাউন্ডারি এবং সারাউন্ডিং সম্পর্কে যদি একটা চিত্র বা একটা ফিগার দেখি তাহলে আমাদের বুঝতে খুবই সহজ হবে। যেমন আমরা স্ক্রিনে একটি ফিগার দেখতে পাচ্ছি, একটা নির্দিষ্ট এরিয়া বা জায়গা যেখানে এই আকাশি কালার অর্থাৎ পেস্ট কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই জায়গাটাকে আমরা কি বলছি, থার্মোডাইনামিক সিস্টেম বলছি। কেন সিস্টেম বলছি? কেননা এখানে থার্মোডাইনামিক্সের বিভিন্ন প্রক্রিয়া সংগঠিত হয়, অর্থাৎ তাপকে কাজে রূপান্তরিত করা হয় অথবা কাজকে তাপে রূপান্তরিত করার জন্য যে প্রক্রিয়াগুলো আছে প্রক্রিয়াগুলো সংগঠিত হয়। এখন এই এরিয়া বা জায়গাকে যে রেখার সাহায্যে আমরা ঘিরে দিয়েছি তাকে আমরা কি বলছি, সীমানা বা বাউন্ডারি বলছি। এবং এই সীমানা বা বাউন্ডারির চতুর্দিকে যে খোলা জায়গা আছে এই খোলা জায়গাকে কি বলা হয়, সারাউন্ডিং বা পরিপার্শ্ব বলা হয়। আশা করি আপনারা এই টপিকটা বুঝতে পেরেছেন। দেন এখন আমরা আলোচনা করব থার্মোডাইনামিক সিস্টেমের প্রকারভেদ সম্পর্কে। থার্মোডাইনামিক সিস্টেমকে 3 ভাগে ভাগ করা হয়। 1 হচ্ছে ক্লোজ সিস্টেম, 2 হচ্ছে ওপেন সিস্টেম, 3 হচ্ছে আইসোলেটেড সিস্টেম। শুরুতে আমরা ক্লোজ সিস্টেম সম্পর্কে জানব। ক্লোজ অর্থ কি, বদ্ধ, অর্থাৎ যে আবেষ্টনীতে তাপ এবং কাজ সীমানা অতিক্রম করতে পারে কিন্তু ভর স্থির থাকে, অর্থাৎ ভর সীমানা অতিক্রম করে বাইরে বের হতে পারে না, সেই আবেষ্টনীকে বলবো আমরা কি, ক্লোজ সিস্টেম বা বদ্ধ সিস্টেম। যেমন ক্লোজ সিস্টেমের একটা উদাহরণ দেখি। 1 হচ্ছে বোম ক্যালোরিমিটার, 2 হচ্ছে কি, সিলিন্ডারের মধ্যে গ্যাস। দেন এখন আমরা ওপেন সিস্টেম নিয়ে আলোচনা করব। ওপেন সিস্টেম কাকে বলে? ওপেন অর্থ হচ্ছে মুক্ত, অর্থাৎ যে আবেষ্টনীতে তাপ, কাজ এবং ভর 3টি রাশি সীমানা অতিক্রম করতে পারে তাকে ওপেন সিস্টেম বলে। যেমন ওপেন সিস্টেমের একটি উদাহরণ হচ্ছে বয়লার, এয়ার কম্প্রেসর, টারবাইন ইত্যাদি। এটি হচ্ছে আমাদের ওপেন সিস্টেমের উদাহরণ, অর্থাৎ যে আবেষ্টনীতে তাপ, কাজ, ভর সীমানা অতিক্রম করে তাহাকে খোলা আবেষ্টনী বা মুক্ত আবেষ্টনী বলা হয়। দেন এখন আমরা স্বয়ংসম্পূর্ণ আবেষ্টনী বা আইসোলেটেড সিস্টেম নিয়ে আলোচনা করব। স্বয়ংসম্পূর্ণ আবেষ্টনী বা আইসোলেটেড সিস্টেম হচ্ছে যে আবেষ্টনী থেকে তাপ, কাজ, ভর অর্থাৎ 3টা রাশির কোনো একটি রাশির সীমানা অতিক্রম করে বাইরে বের হয়ে যাওয়ার ক্ষমতা নাই বা বাইরে বের হয়ে যেতে পারে না, সেই আবেষ্টনীকে বলা হয় কি, আইসোলেটেড সিস্টেম বা স্বয়ংসম্পূর্ণ আবেষ্টনী। তাহলে আমরা আইসোলেটেড সিস্টেম সম্পর্কে জানলাম। অর্থাৎ আইসোলেটেড সিস্টেম হচ্ছে এমন একটি সিস্টেম যে সিস্টেম থেকে তাপ, কাজ, ভর অর্থাৎ 3টা রাশির সকল রাশি অথবা যে কোনো একটি রাশি সীমানা অতিক্রম করে বাইরে বের হতে পারে না, সেই আবেষ্টনীকে বলা হয় আইসোলেটেড সিস্টেম। সেই আবেষ্টনীটার উদাহরণটা কি? যেমন এই মহাবিশ্ব, এই মহাবিশ্ব থেকে কোনো কিছু বাইরে বের হওয়ার ক্ষমতা নেই, যার কারণে এই আবেষ্টনীটাই হচ্ছে কি, এই মহাবিশ্বটাই হচ্ছে আইসোলেটেড বা স্বয়ংসম্পূর্ণ আবেষ্টনী।
সো আমরা এখন আমাদের এই টপিক থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য প্রশ্ন কত ধরনের হতে পারে এই সম্পর্কে পর্যালোচনা করব। শুরুতে আমরা থার্মোডাইনামিক সিস্টেম সম্পর্কে আলোচনা করেছি। আমাদের থার্মোডাইনামিক সিস্টেম বা সিস্টেম কাকে বলে এই প্রশ্নটা আমাদের অতি সংক্ষিপ্ত আকারে থাকতে পারে, অথবা থাকতে পারে বাউন্ডারি বলতে কি বুঝো, অথবা প্রশ্ন থাকতে পারে যে সারাউন্ডিং বলতে কি বুঝো, অথবা থাকতে পারে যে থার্মোডাইনামিক্স সিস্টেম কয় প্রকার কি কি। আমাদের এই প্রশ্নটাও অতি সংক্ষিপ্ত আকারে থাকতে পারে, অথবা সংক্ষিপ্ত আকারে থাকতে পারে যে থার্মোডাইনামিক্স সিস্টেম কত প্রকার কি কি সংজ্ঞা দাও। আমরা এই প্রশ্নটা সংক্ষিপ্ত আকারে পেতে পারি। দেন অথবা আমাদের জন্য রচনামূলক প্রশ্ন থাকতে পারে যে থার্মোডাইনামিক্স সিস্টেম কাকে বলে, কত প্রকার কি কি বিস্তারিত আলোচনা করো উদাহরণ সহ। আমাদের এই প্রশ্নটা রচনামূলক আকারে আসার সম্ভাবনা খুবই বেশি। এই প্রশ্নটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে থার্মোডাইনামিক্স সিস্টেম কাকে বলে, কত প্রকার কি কি, উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করো। সো আমরা এখন দেখে আসি যে আমাদের এই টপিক থেকে বিগত সেমিস্টারগুলোর প্রশ্ন কেমন হয়েছিল। যেমন থার্মোডাইনামিক সিস্টেম কাকে বলে বা সিস্টেম বলতে কি বোঝো, এই প্রশ্নটা অতি সংক্ষিপ্ত আকারে আমাদের বিগত সেমিস্টারগুলোই কয়েক বছর সালে এসেছে। দেন বাউন্ডারি বলতে কি বোঝো, এই প্রশ্নটাও আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এসেছিল কয়েকবার। দেন সারাউন্ডিং বলতে কি বোঝো, এই প্রশ্নটাও আসার সম্ভাবনা আছে। দেন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটি হচ্ছে কি থার্মোডাইনামিক সিস্টেম বলতে কি বোঝো এবং বিভিন্ন প্রকার সিস্টেমের বর্ণনা দাও। এই প্রশ্নটা আমাদের রচনামূলক আকারে থাকতে পারে। মোস্ট আমাদের যে লাস্টের যে প্রশ্নটা, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনারা গুরুত্ব সহকারে এই প্রশ্নটা দেখবেন। দেন এখন আমি আলোচনা করব আমাদের এই অধ্যায়ের সর্বশেষ টপিক পয়েন্ট ফাংশন এবং পথ ফাংশন সম্পর্কে। পয়েন্ট, আমরা যদি 2D ডাইমেনশনের কথা চিন্তা করি, যেমন আমাদের থার্মোডাইনামিক্সে ডায়াগ্রাম দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে পিভি ডায়াগ্রাম আর একটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। পিভি বলতে আমরা কি বুঝি, পিথি হচ্ছে প্রেসার আর ভিথি হচ্ছে আয়তন, অর্থাৎ এক্স অক্ষ যেদিকে যাবে সেটি হচ্ছে আমাদের আয়তনের বৃদ্ধি বোঝাবে। অর্থাৎ কোনো একটি রাশি যদি এক্স এর দিকে ডাইন দিকে অগ্রসর হয় তাহলে তার আয়তন বৃদ্ধি পাচ্ছে, আমরা এটি বুঝতে পারবো। এবং আমরা যদি কোনো একটি চলমান রাশি যদি ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যেতে থাকে তাহলে আমরা মনে করব তার কি বৃদ্ধি পাচ্ছে, প্রেসার বৃদ্ধি পাচ্ছে। আর এই দুটি রেখা পরস্পর যেখানে মিলিত হয়েছে অর্থাৎ ছেদ বিন্দু, এটাকে আমরা মূল বিন্দু হিসেবে ধরি 0 0। অর্থাৎ এই মূল বিন্দুতে আমাদের প্রেসারও শূন্য এবং ভলিউমও শূন্য। এখন এই দুইটি রেখার মাঝে অর্থাৎ এক্স রেখা এবং ওয়াই রেখার মাঝে যদি কোনো একটি পয়েন্ট আমরা চিন্তা করি, যেমন একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টটিকে যদি আমরা 1 নম্বর পয়েন্ট হিসাবে চিহ্নিত করি তাহলে আমরা এই পয়েন্টে কি পাবো, একটি প্রেসার পাবো। অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর একটি দূরত্ব পাবো, অর্থাৎ এটা প্রেসার। এই প্রেসারটা হবে আমাদের P1। এবং আমরা যদি মূল বিন্দু থেকে ডান দিকে অগ্রসর হই এক্স অক্ষ বরাবর তাহলে আমরা কি পাবো, একটি আয়তন পাবো। এই আয়তনটা হচ্ছে আমাদের V1। অর্থাৎ এই পয়েন্টে আমরা দুইটা রাশি পাচ্ছি, একটা হচ্ছে P1 আর একটা হচ্ছে V1, অর্থাৎ প্রেসার আয়তন। আবার টিএস ডায়াগ্রামের কথা যদি চিন্তা করি, টিএস অর্থাৎ ওয়াই অক্ষকে টেম্পারেচার, অর্থাৎ ওয়াই অক্ষ উচ্চতা যত বৃদ্ধি পাবে তার টেম্পারেচার তত বৃদ্ধি পাবে। অনুরূপভাবে এক্স অক্ষের দিকে ডান দিকে যত অগ্রসর হবে কোনো একটি চলমান রাশি তার কি বৃদ্ধি পাবে, এন্ট্রপি বৃদ্ধি পাবে। এস, এন্ট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয় আর তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা যদি এই টিএস রেখার মাঝে কোনো একটি পয়েন্ট চিন্তা করি, এই পয়েন্টটাকে যদি আমরা 1 দ্বারা চিহ্নিত করি এবং আরেকটি পয়েন্ট যদি চিন্তা করি যে পয়েন্টটাকে আমরা 2 দ্বারা চিহ্নিত করলাম, অর্থাৎ 1 বলতে তার ইনিশিয়াল স্টেট বা প্রথম অবস্থা, 2 বলতে তার ফাইনাল স্টেট বা দ্বিতীয় অবস্থা। যদি চিন্তা করি প্রথম অবস্থায় আমরা কি পাবো, একটা টেম্পারেচার পাবো যার মান হবে কি T1। অনুরূপভাবে আমাদের এই প্রথম পয়েন্টে আমরা এন্ট্রপি একটা মান পাবো যার মান হবে কি S1। দেন আমরা 2 নম্বর পয়েন্টও আমরা কি পাবো, একটি টেম্পারেচার পাবো যাকে আমরা T2 দ্বারা চিহ্নিত করতে পারি, এটি হচ্ছে T2। আর অনুরূপভাবে এটি হবে আমাদের কি S2। এখন এই ইনিশিয়াল অবস্থা এবং ফাইনাল অবস্থা দুইটি অবস্থায় আমরা কি পাচ্ছি, এই রাশিগুলোর মান পাচ্ছি। তাহলে এই যে যেমন প্রেসার, ভলিউম, তাপমাত্রা
এনট্রপি এগুলো কার উপর নির্ভর করে? পয়েন্টের উপর নির্ভর করে। অর্থাৎ যে সকল রাশির মান পয়েন্টের উপর নির্ভর করে পাওয়া যায় সেই সকলগুলো হচ্ছে কি পয়েন্ট ফাংশন। অর্থাৎ সেই সকল রাশি হচ্ছে কি পয়েন্ট ফাংশন। অর্থাৎ যে সকল রাশির মান আমরা পয়েন্টের উপর নির্ভর করে বের করতে পারবো সেই সকল রাশিকে আমরা কি বলবো? পয়েন্ট ফাংশন বলবো। দেন আমরা এখন পথ ফাংশন নিয়ে আলোচনা করব। পথ ফাংশনটা কি? যেমন আমরা নতুন করে একটি ফিগার তৈরি করি পিভি ডায়াগ্রাম দ্বারা। আমাদের ওয়াই অক্ষকে পি অর্থাৎ প্রেসার দ্বারা চিহ্নিত করলাম, আমাদের এক্স অক্ষকে আয়তন বা ভি দ্বারা প্রকাশ করলাম। অর্থাৎ আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয় আর চাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। এখন যদি আমরা এই দুইটি রেখার মাঝে কোনো একটি পয়েন্ট চিন্তা করি তাহলে আমরা এই পয়েন্টটাকে আমরা ইনিশিয়াল অবস্থা বা প্রথম অবস্থা চিহ্নিত করলাম। এখন এই প্রথম অবস্থায় আমরা কি পাবো? একটা প্রেসার পাবো, একটা ভলিউম পাবো। যেহেতু একটা পয়েন্টের পর নির্ভর করে এই দুইটা রাশি পাচ্ছে, অবশ্যই প্রেসার এবং ভলিউম কি ফাংশন? পয়েন্ট ফাংশন। কিন্তু এখান থেকে যদি আমরা কি বের করতে চাই? কাজ বের করতে চাই বা তাপ বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা তাপ বের করতেও পারবো না, কাজও বের করতে পারবো না। কেননা তাপ এবং কাজ হচ্ছে কি ফাংশন? পাথ ফাংশন। এক পাথ হতে গেলে কি লাগবে? আমাদের একের অধিক পয়েন্ট থাকা লাগবে, অর্থাৎ ফাইনাল অবস্থা এবং শুরুর অবস্থা। এখন এইখানে যদি আমরা আরেকটি পয়েন্টের কথা চিন্তা করি, যেমন আমরা আরেকটি পয়েন্ট চিন্তা করলাম, যেই পয়েন্টটাকে আমরা 2 দ্বারা চিহ্নিত করলাম। এখন এই প্রথম পয়েন্ট অর্থাৎ প্রথম অবস্থা এবং দ্বিতীয় অবস্থা এই দুটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে যে রাস্তাটা তৈরি হবে বা যে পথটা তৈরি হবে এই পথের সাহায্যে আমরা কি বের করতে পারবো? তাপও বের করতে পারবো, কাজও বের করতে পারবো। এখন এই পথের উপর নির্ভর করে যে সকল রাশির মান বের করা যায় বা বের করতে পারি আমরা, সেই সকল রাশি হচ্ছে কি ফাংশন? পথ ফাংশন। তাহলে এখানে তাপ এবং কাজ হচ্ছে কি ফাংশন? পথ ফাংশন। অর্থাৎ এই যে আমাদের প্রথম অবস্থা এবং দ্বিতীয় অবস্থা, এই প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থায় একটা কি হলো? একটা রাস্তা তৈরি হলো। এই রাস্তা থেকে আমরা কি পাবো? তাপ বের করতে পারবো এবং কাজও বের করতে পারবো। অর্থাৎ যে সকল রাশির মান পথ থেকে বের করা যায় সেই সকল রাশিকে কি বলা হয়? পথ ফাংশন বলা হয়। এই কারণে তাপ এবং কাজ হচ্ছে কি ফাংশন? পথ ফাংশন। আর পয়েন্ট ফাংশন হচ্ছে তাপ। আর পয়েন্ট ফাংশন কি? পয়েন্ট ফাংশন হচ্ছে চাপ, আয়তন, তারপর তাপমাত্রা, এনট্রপি, ঘনত্ব, ভর ইত্যাদি। এই রাশিগুলো হচ্ছে কি ফাংশন? পয়েন্ট ফাংশন। আর তাপ, কাজ এগুলো হচ্ছে কি ফাংশন? পাথ ফাংশন। আশা করি আপনারা এই পয়েন্ট ফাংশন এবং পাথ ফাংশন সম্পর্কে বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। আপনারা সবাই এই পয়েন্ট ফাংশন এবং পাথ ফাংশন বুঝতে পেরেছেন। আমাদের এই টপিক থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই, তবে আমাদের প্রসেস এবং সাইকেলের ক্ষেত্রে এই দুইটি ফাংশন বোঝা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা এই প্রসেস এবং সাইকেলের ম্যাথগুলো অর্থাৎ গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, তখন আমাদের এই পয়েন্ট এবং পাথ ফাংশনগুলো খুবই গুরুত্ব সহকারে নিতে হবে। এবং এই একের অধিক পয়েন্ট দ্বারা কি হয়? একটা পাথ তৈরি হয়, একটা রাস্তা তৈরি হয়। এই রাস্তা থেকেই আমরা কি করব? কাজ বের করব, তাপ বের করব, এনথালপি বের করব বা মোট তাপ বের করব ইত্যাদি। সো এই ছিল হচ্ছে আমাদের এই অধ্যায়ের আলোচনা। আগামী ক্লাসে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের নতুন কোনো অধ্যায় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ এবং সুন্দর রাখুক এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।